নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। দেখো, থাম্বনেলে দেখতেই পেয়েছো আজকে এখানে যে ব্যাপারে আলোচনা করবো বা জানবো। সবসময় দেশে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে সেই ব্যাপারে জানার জন্য অবশ্যই যুক্ত হতে পারো যদি মন চেয়ে থাকে। তাহলে দেখো, যে তিনটে আপডেট নিয়ে আমরা এখানে মেনলি আলোচনা করব বিস্তারিত, সেটা হলো কি, তার প্রথম যেটা দেখো, ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে মালভান। এটা হলো কি আত্মনির্ভর ভারতের নতুন AWS যুদ্ধ জাহাজ। AWS যুদ্ধ জাহাজের নাম হলো কি মালভান। সেটা হলো কি আত্মনির্ভর ভারতের প্রথম নতুন যুদ্ধ জাহাজ। ঠিক আছে, AWS মানে হলো কি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, SWC শ্যালো ওয়াটার ক্রাফট। যেখানে সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলোতে কি জল কম থাকে না, এবার ওই সমস্ত এলাকাতে যদি সাবমেরিন এসে যায় তাহলে সেই সাবমেরিনকে যাতে আমরা ডিটেক্ট করতে পারি, ডিটেক্ট করে তাকে অ্যাটাক করতে পারি, সেই জন্য AWS যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছে শ্যালো ওয়াটার এলাকাগুলোকে পর্যবেক্ষণ করার জন্য। ওকে, ঠিক আছে, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট এটা। ওকে, বোঝা গেল। মালভান এটা কোন শ্রেণীর যুদ্ধ জাহাজ? বিশাখাপত্তনম না, নীলগিরি না, এটা হলো গিয়ে মাহে শ্রেণীর যুদ্ধ জাহাজ। ঠিক আছে, মালভান নির্মাণ করেছে কোন সংস্থা? এটা করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এই কোম্পানির দ্বারা করা হয়েছে। মালভান কোথায় নির্মিত হয়েছে? এটা কোচিতে, যেহেতু কোচিন শিপইয়ার্ড লিমিটেড তার মানে কি কোচিতেই আছে এটা। মালভানে দেশীয় উপাদানের পরিমাণ কত, মানে দেশীয় কম্পোনেন্টের পার্সেন্টেজ কত? আমাদের স্বদেশি পার্সেন্টেজ হলো কি 80%-এর বেশি কম্পোনেন্ট ভারতীয় কম্পোনেন্ট, এবং বাকি যে পার্সেন্টেজটার পরিমাণ সেটা যেগুলো ভারতে পাওয়া যায় না সেগুলো বিদেশ থেকে আনা হয়েছে। ঠিক আছে, ASW এর পুরো নাম কি? অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। ঠিক আছে, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। মালভান প্রধানত কোন অঞ্চলে কার্যকর? এটা অ্যাকচুয়ালি বললাম অগভীর, যেখানে গভীর না, উপকূলীয় জলসীমাতে এটা কার্যকর এই যুদ্ধজাহাজটি। মালভানের অন্যতম গুরুত্ব কি? এটা হলো গিয়ে অ্যান্টি সাবমেরিন ক্ষমতা বৃদ্ধি। অ্যান্টি সাবমেরিন ক্ষমতা বৃদ্ধি এর অন্যতম গুরুত্ব একটা। এটা কমিশন হবে কবে? নির্ধারিত তারিখ কমিশন হওয়ার জন্য এটা হলো গিয়ে 22শে জুলাই 2026। ঠিক আছে, আজকে 20 তারিখ সামনে। তারপরে মালভান কোন সরকারি উদ্যোগকে শক্তিশালী করে? মালভান যে সরকারি, সেটা হলো গিয়ে আত্মনির্ভর ভারত, এই সরকারি উদ্যোগকে শক্তিশালী করে। এইবার দ্বিতীয় যে নিউজটা সেটা হলো গিয়ে বিক্রম-1। অনেকে শুনেছ, নিউজে আছে এখন প্রচণ্ড পরিমাণে বিক্রম-1। এই নিউজটি ভারতের বিশাল ছড়িয়েছে, আর ছড়ানোর কথা উচিত, কারণ সব জনগণ জানুক এই ডেভেলপমেন্টগুলো ভারতে হচ্ছে। দেখি তাহলে হেডলাইনটা দেখো, বিক্রম-1 এটা ভারতের প্রথম বেসরকারি কক্ষপথগামী রকেটের ঐতিহাসিক যাত্রা। সর্বপ্রথম ভারতীয় কোনো বেসরকারি কোম্পানি এতদিন ধরে ইসরো মহাকাশে যান পাঠাতো, রকেট পাঠাতো। এখন ভারতীয় প্রথম কোম্পানি, বেসরকারি কোম্পানি যে মহাকাশে গেছে। প্রথমে নাম নথিভুক্ত আছে আমেরিকার, যে এখানে ইসরো স্পেস সেক্টরে আমেরিকার দবদবা আছে কোম্পানির দিক থেকে। চায়নারও কোম্পানি আছে যারা সরকারি বাদে, কোম্পানি আছে যারা মানে স্পেস সেক্টরে তার দবদবা আছে। এখন এন্ট্রি করে নিল ভারত, তৃতীয় দেশ। অন্য কোনো দেশ নেই যেই দেশের যে কোনো প্রাইভেট কোম্পানি তারা স্পেসের সেক্টরে কাজ করছে। দেখো, এইবার হলো গিয়ে ভারত প্রথম বেসরকারি কক্ষপথগামী রকেটের ঐতিহাসিক যাত্রা বিক্রম-1। এটা কি? এটা হলো গিয়ে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট। ঠিক আছে, যেটা শ্রীহরিকোটা থেকে লঞ্চ হয়েছে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। বিক্রম-1 তৈরি করেছে কোন সংস্থা? এটা তৈরি করেছে স্কাইরুট অ্যারোস্পেস। যে রকেটটা, সেই রকেটটা সম্পূর্ণটা তৈরি করেছে স্কাইরুট অ্যারোস্পেস, এই কোম্পানি তৈরি করেছে। বিক্রম-1 যে মিশনটা করেছে সেই মিশনটার নাম খুবই ইম্পর্টেন্ট। এটা মিশনটার নাম হলো কি মিশন আগমন। এটা হলো কি এই মিশনটার নাম। বিক্রম-1 কত কেজি পেলট, ঠিক আছে, LEO-তে বহন করতে পারে? LEO মানে হলো গিয়ে লো আর্থ অরবিট। আমাদের যে আর্থের যে অরবিট আছে, কক্ষপথ আছে, সেটার যে নিচু লেভেল, যেটা সব থেকে লো লেভেলে আছে, সেখানে এই বিক্রম-1 যাবে। ওকে, অতএব বিক্রম-1 কত কেজির পেলট লো আর্থ অরবিটে বহন করতে পারে? সেটা হলো গিয়ে টোটাল 350 কেজি। ঠিক আছে, 350 কেজির পেলোড বহন করতে পারে। তারপরে মিশনের উপগ্রহগুলি প্রায় কত কিমি উচ্চতায় স্থাপন করা হবে? যেই স্যাটেলাইটগুলো, মানে উপগ্রহ মানে স্যাটেলাইটগুলো নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো কত কিমি উচ্চতায় স্থাপন করা হবে
যেটা হলো গিয়ে 450 কিমি, 450 450 কিমি উচ্চতায় এটা স্থাপন করা হবে। বিক্রম ওয়ানে ব্যবহৃত ইঞ্জিনের বিশেষ বৈশিষ্ট্য কী? বিশেষ বৈশিষ্ট্য হলো গিয়ে এটা 3D প্রিন্টেড লিকুইড ইঞ্জিন। ঠিক আছে, এই ইঞ্জিনের বৈশিষ্ট্য হলো গিয়ে এই ইঞ্জিনটা 3D প্রিন্টেড লিকুইড ইঞ্জিন। ওকে, মনে রাখতে হবে। নিম্নের কোনটি বিক্রম ওয়ানের পেলোড নয়? ঠিক আছে, সেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে চন্দ্রায়ন রোভার এটা বিক্রম ওয়ানের পেলোড নয়। ওকে, এমব্রেস কি? এমব্রেস এটা হলো গিয়ে মহাকাশ আবর্জনা সংগ্রহকারী রোবোটিক বাহু। এমব্রেস হলো গিয়ে এটাও গেছে পেলোডে। ঠিক আছে, যে মহাকাশ আবর্জনা সংগ্রহ করবে সেই সংগ্রহকারী রোবোটিক বাহু হলো গিয়ে এমব্রেস। ইনস্পেসের কাজ কি? ইনস্পেসের কাজ হলো গিয়ে বেসরকারি মহাকাশ কার্যক্রমের অনুমোদন ও উৎসাহ প্রদান। বেসরকারি যে মহাকাশ যে কোম্পানিগুলো ভারতে আছে তাদের কার্যক্রমে অনুমোদন এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে হ্যাঁ এই দিক থেকে যাতে তারা আরও এগোয়, সেটার কাজ হলো গিয়ে ইনস্পেসের কাজ, মানে সেই উৎসাহটা দেওয়ার কাজ হলো গিয়ে ইনস্পেস করে। তারপরে ইন্ডিয়ান স্পেস পলিসি 2023 মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হলো গিয়ে মহাকাশ খাতে নন গভর্নমেন্ট এন্টিটির অংশগ্রহণ বৃদ্ধি। গভর্নমেন্ট তো আছে ইসরো, নন গভর্নমেন্ট যাতে সংস্থাও এন্ট্রি করে, সেটা হলো গিয়ে ইন্ডিয়ান স্পেস পলিসি 2023 মূল উদ্দেশ্য। স্যাটেলাইট উৎপাদনে স্বয়ংক্রিয় রুটে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সীমা কত? FDI এর সীমা হলো গিয়ে 74%। ঠিক আছে, বোঝা গেল। তারপরে স্যাটেলাইট কম্পোনেন্ট উৎপাদনে FDI কত? স্যাটেলাইট কম্পোনেন্ট উৎপাদনে FDI হলো গিয়ে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা 100%। ওকে, দেন ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম এস উৎক্ষেপিত হয় কবে? সেটা হলো কি 2022 সালে সর্বপ্রথম উৎক্ষেপিত হয়। বেসরকারি রকেট বিক্রম এস উৎক্ষেপিত হয়। তারপরে অগ্নিকুল কসমস এর উল্লেখযোগ্য সাফল্য কি? অগ্নিকুল কসমস এর উল্লেখযোগ্য সাফল্য হলো গিয়ে প্রথম ব্যক্তিগত লঞ্চপ্যাড ও 3D প্রিন্টেড সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন, এটা হলো গিয়ে তার সাফল্য। 2040 সালের মধ্যে ভারতের মহাকাশ অর্থনীতির লক্ষ্যমাত্রা কত? সেটা হলো গিয়ে $100 বিলিয়ন। $100 বিলিয়ন। ঠিক আছে, তারপরে 3 নম্বর যেই হেডলাইন সেটা হলো গিয়ে ভারত ট্যাক্স 2026। ভারতীয় বস্তু শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরলো ভারত। তাহলে দেখি প্রশ্নগুলো। ভারত ট্যাক্স 2026 এটা অনুষ্ঠিত হয় ভারত মণ্ডপম নয়াদিল্লিতে, এটা অনুষ্ঠিত হয়। ভারত ট্যাক্স 2026 এর এটি কততম সংস্করণ? এটা হলো গিয়ে থার্ড। ঠিক আছে, তৃতীয়তম সংস্করণ। ভারত ট্যাক্স এর 5F ভিশনের প্রথম ও শেষ F কি? 5F ভিশনের প্রথম F এবং শেষ F এটা হলো গিয়ে ফ্রেম অ্যান্ড ফরেন। প্রথমের যেই F আছে সেটার মানে হলো গিয়ে ফ্রেম, আর লাস্টের যেই F আছে সেটার মানে হলো গিয়ে ফরেন। ফ্রেম আর ফরেন। যে 5F ভিশন আছে সেই 5F ভিশনের সঠিক ক্রম কি? প্রথমে ফ্রেম একটা F, দ্বিতীয় হলো গিয়ে ফাইবার, তৃতীয়তে ফ্যাক্টরি, চতুর্থতে ফ্যাশন, পঞ্চমে হলো গিয়ে ফরেন। ঠিক আছে, এটা হলো গিয়ে সঠিক ক্রম। ফ্রেম, ফাইবার, ফ্যাক্টরি, ফ্যাশন, ফরেন। ওকে, ভারত ট্যাক্স 2026-এ কতটির বেশি দেশ থেকে ক্রেতা অংশ নেন? সেটা হলো গিয়ে 130টি বেশি দেশ থেকে ক্রেতা অংশ নেয়। প্রদর্শনীতে কতটির বেশি পণ্য প্রদর্শিত হয়? প্রদর্শনীতে প্রায় 20,000-এর বেশি পণ্য প্রদর্শিত হয়। ঠিক আছে, তারপরে হলো গিয়ে তিকুলি শিল্প। ইম্পর্টেন্ট আছে, তিকুলি শিল্প কোন রাজ্যের? তিকুলি শিল্প এটা হলো গিয়ে বিহার রাজ্যের শিল্প হলো গিয়ে তিকুলি। নিম্নের কোনটি ব্লক প্রিন্টিং এর ঐতিহ্যবাহী শিল্প? সেটা হলো গিয়ে উপরের সবকটি হলো গিয়ে ব্লক প্রিন্টিং এর ঐতিহ্যবাহী শিল্প। কোনটা? নাম নিচ্ছি, দাবু এটাও একটা ব্লক প্রিন্টিং, বাগরু এটাও একটা ব্লক প্রিন্টিং, আরেকটা হলো গিয়ে বাতিক এটাও একটা ব্লক প্রিন্টিং। ঠিক আছে, তারপরে ইন্ডিহাট 2026-এ নিম্নের কোনটি প্রদর্শিত হয়েছিল?
ঠিক আছে, এটা হলো গিয়ে ওপরে সবকটি হবে। ডোকরা এটা প্রদর্শিত হয়েছিল, পিচওয়াই এটাও প্রদর্শিত হয়েছিল, ব্লু পটার এটাও প্রদর্শিত হয়েছিল। ভারত ট্যাক্স 2026-এর অন্যতম লক্ষ্য কি? এর অন্যতম যে লক্ষ্য সেটা হলো গিয়ে ঐতিহ্যবাহী শিল্প, যে পুরনো ঐতিহ্যবাহী শিল্প আছে ও কারিগরদের, যে কারিগররা আছে তাদেরকে আন্তর্জাতিক বাজারে যুক্ত করা, এটা হলো গিয়ে ভারত ট্যাক্সের একটা অন্যতম লক্ষ্য। ভারত ট্যাক্সের বিশেষ কোন বিষয়কে উৎসাহিত করেছে? ভারত ট্যাক্স বিশেষভাবে কোন বিষয়কে উৎসাহিত করেছে? এটা অ্যাকচুয়ালি টেক্সটাইল সার্কুলেটরি বিষয়ের দিক থেকে বেশি উৎসাহিত করেছে ভারত ট্যাক্স। কোনটা? রিসাইক্লিং, রিইউজ অ্যান্ড আপস্কিলিং। রিসাইক্লিং, রিইউজ অ্যান্ড আপস্কিলিং, ঠিক আছে। এই বিষয়ের দিক থেকে ভারত ট্যাক্স 2026 এই বিষয়ে উৎসাহিত করেছে। আসলে ভারত ট্যাক্স 2026-এর মাধ্যমে বিশেষভাবে কারা উপকৃত হন? এর মাধ্যমে কারিগর, তাঁতি, নারী এবং গৃহভিত্তিক যে সমস্ত শিল্প আছে সেই শিল্পীরা ভারত ট্যাক্স 2026-এর মাধ্যমে বিশেষভাবে উপকৃত হন, ঠিক আছে। এগুলো হলো ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।